মর্নিং। যদি আমার ভয়েসটা শোনা যায় তাহলে একটু হাত তুলবা, হ্যান্ড রাইজ করবা দুই একজন। ম্যাডাম ক্লাসে মিউট শোনা করে যাচ্ছে দেন। কিনা এখনো মিউট করা হয় না, তুমি বলতে পারবা। জি ম্যাডাম। ওকে, আমি ক্লাস শুরু করছি। শোনা যায়। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আজকে দুইটা কোষীয় অঙ্গাণু আমরা পড়ছি, একটা হচ্ছে গোলগি বডি আর একটা হচ্ছে লাইসোজোম, দুইটা পড়ছি। তো প্রথম পড়বো হচ্ছে গোলগি বডি। তোমাদের আগে ক্লাসে বলেছিলাম যে কুইজ হচ্ছে, কুইজ পরীক্ষা হচ্ছে। কুইজ পরীক্ষা কোনটা? এই অধ্যায় থেকেই হচ্ছে, কথাটা মনে হয় বলা হয়েছে। যতটুকু পড়ানো হবে অতটুকু। আচ্ছা, আমরা গোলগি বডি বলছিলাম। তো গোলগি বডি যে জিনিসটা আছে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। গোলগি বডি বলা হয়, আবার হচ্ছে এটাকে অনেকে লাইপোকন্ড্রিয়া বলে, আবার এটাকে কেউ কেউ বলে ডিকটায়োজম বলে, কেউ বলে হচ্ছে ইডিওজম। তো সবগুলো নামই হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি। হয়তো তুমি যে বইটা ফলো করছো সে বইটার মধ্যে শব্দগুলো নাও পেতে পারো, সেজন্য আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে একসাথে করে দিয়েছি। আর উচ্চারণ যেটা আছে গোলগি, তুমি এটাকে অনেকে আবার গোল জিও বলে থাকে। যেমন হচ্ছে এলগি যেটা আছে, এলগি বানানটা কি? এভাবে এল জি ই, এটাকে অনেকে বলে এলজি। কিন্তু আমাদের যে টিচাররা ছিলেন অনার্সে, আমি যাদের কাছে পড়েছি অনার্স মাস্টার্সে, তো ওই ম্যাডামরা হচ্ছে আমাদেরকে এটা শিখিয়েছেন যে এলগি, জি এ ই, এটার উচ্চারণ শিখিয়েছেন গি। সেক্ষেত্রে এই গোলগির ক্ষেত্রে একই হবে, গোলগি। তবে কেউ যদি এটাকে গোল জি বলে সেটাকে আমি ভুল বলতে পারবো না। তাহলে গোলগি বডির অপর নাম হচ্ছে লাইপোকন্ড্রিয়া, ডিকটায়োজম, ইডিওজম। এখন গোলগি বডি জিনিসটা কি? গোলগি বডিটা হচ্ছে একটা কোষের সাইটোপ্লাজমে যেখানে নিউক্লিয়াস থাকে। আমি এমনিতে কথা বলতে বলতে একটা স্ট্রাকচার আছি। যেখানে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের কাছে তোমার কিছু ল্যামিলির মতো বা চৌবাচ্চার মতো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দেখা যায় হচ্ছে, যেগুলো কিনা দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা বেষ্টিত অবস্থায় থাকে। এদেরকে বলা হয় হচ্ছে গোলগি বডি বলা হয়। আবারও বলছি, একটা কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছাকাছি তোমার থাকে, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ চৌবাচ্চার মতো বা ল্যামিলির মতো। ল্যামিলি জিনিসটা কি? ল্যামিলিটা হচ্ছে সুতার মতো এক জাতীয় জিনিস। তো সেই ল্যামিলির মতো এক জাতীয় গঠন দেখা যায়, লম্বা নলাকার গঠন দেখা যায়, যেগুলো স্তূপ করে থাকে, তাদেরকে বলা হচ্ছে গোলগি বডি বলা হচ্ছে। এই গোলগি বডিটা আবিষ্কার প্রথম কে করেছিলেন? গোলগি বডি আবিষ্কার করেছিলেন হচ্ছে একজন স্নায়ুতত্ত্ববিদ, ইতালির স্নায়ুতত্ত্ববিদ, তার নাম হচ্ছে ক্যামিলো গোলগি। আমি বোর্ডে লিখেছি। আবিষ্কার হচ্ছে ক্যামিলো গোলগি 1898 সালে। উনি যেহেতু স্নায়ুতত্ত্ববিদ ছিলেন, সো ওনার কাজ ছিল বিভিন্ন প্রাণীর স্নায়ু নিয়ে গবেষণা করা। তো স্নায়ুতন্ত্র যেটা আছে, স্নায়ুতন্ত্রের অংশগুলো কোনটা? আমাদের যে মস্তিষ্ক যেটা আছে এটা, তারপর হচ্ছে যে সুষুম্না কাণ্ড যেটা আছে সেগুলো। তো উনি বিড়াল এবং পেঁচার স্নায়ুতন্ত্র নিয়ে, মস্তিষ্কের যে কোষগুলো আছে সেটা নিয়ে উনি গবেষণা করছিলেন। তো সেটা নিয়ে উনি গবেষণা করতে গিয়ে উনি হচ্ছে সেই গোলগি বডি যেটা আছে সেটাকে আবিষ্কার করেছিলেন। তো এরপরে হচ্ছে গোলগি বডি যেটা, সেটার গঠনটা কি রকম, ভৌত গঠনটা। ভৌত গঠনটা হচ্ছে, এখানে আমরা টোটাল 3টা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। চিত্রের মধ্যে দেখো, এখানে গোলগি বডি যে আঁকা হয়েছে 3টা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এখানে লম্বা নলের মতো অংশ যেগুলো দেখতে পাচ্ছি, এই লম্বা নলের মতো অংশগুলোকে এক বচনে, অর্থাৎ একটাকে বলা হবে সিস্টারনা। সিস বাদ দাও, শুধু বলবা কি সিস্টারনা। আর বহু বচনে যখন আমি এক বা একাধিককে বোঝাবো তখন শব্দটা উচ্চারণ করব সিস্টারনি। এক বচন হলে সিস্টারনা, আর তার চেয়ে বেশি হলে সিস্টারনি বলছি। তাহলে লম্বা নলাকার কিছু গঠন দেখছি, তাদেরকে আমি বলছি সিস্টারনি। এছাড়া আর যেটা দেখতে পাচ্ছি, এখানে কিছু গোল আকার ফোস্কার মতো কিছু বস্তু দেখতে পাচ্ছি। এই ফোস্কারগুলোর মধ্যে কিছু আছে আকারে বড় আর কিছু আছে যে আকারে ছোট ছোট। যেগুলো আকারে বড় বড় সেগুলোকে বলা হচ্ছে ভ্যাকুউল, আর যেগুলো ছোট সেগুলোকে বলা হচ্ছে ভেসিকল। তো 3টা স্ট্রাকচার পাচ্ছি, সিস্টারনি, ভ্যাকুয়াল এবং হচ্ছে ভেসিকল, 3টা স্ট্রাকচার। এখন গোলগি বডি এই স্ট্রাকচারগুলো সম্পর্কে আরো ডিটেলস বোঝার আগে গোলগি বডিটা কিভাবে থাকে তুমি দেখো। প্রত্যেকটা সিস্টারনার 2টা দিক আছে। একটা দিক হচ্ছে উত্তল, এই পাশের যে দিকটা আছে এটা উত্তল, মানে উপরে এরকম করে উঁচু হয়ে আছে, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে উত্তল পাশ, আর নিচের পাশ যেটা আছে এটা কি, যেটা নিচের দিকে এরকম ডেবে আছে, এটাকে বলা হচ্ছে অবতল দিক। প্রত্যেকটা সিস্টার্নির বা প্রত্যেকটা সিস্টার্নার যে উত্তল অংশ যেটা আছে এটা সবসময় নিউক্লিয়াসের দিকে ফিরে থাকে, আর যে অংশটা আছে অবতল এটা হচ্ছে কোষ প্রাচীরের দিকে ফিরে থাকে। কিভাবে জিনিসটা মুখে বললে অনেক সময় বোঝা যায় না, কিন্তু ছবিতে আঁকলে বোঝা যায়। এখানে আমি ছোট্ট একটা কোষের চিত্র এঁকেছি, তো এখানে আমি দেখাচ্ছি একটা গোলগি বডি কিভাবে থাকে। কি বললাম, তার যে উত্তল অংশটুকু যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, লাল রংটা নিউক্লিয়াস। তাহলে আর এটা কি, তার কোষ প্রাচীর, এই পাশে তার কোষ প্রাচীর, আর লালটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এখানে আমি শুধু একটা মাত্র সিস্টার্নি আঁকবো, কারণ এখানে স্পেস নাই আঁকার। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা কিভাবে থাকছে, দেখা যাচ্ছে। এই যে তার উত্তল অংশ যেটা আছে সেটা নিউক্লিয়াসের দিকে থাকছে, আর অবতল অংশটা যেটা আছে সেটা হচ্ছে যে কোষ প্রাচীর বা এখানে প্লাজমা মেমব্রেন আছে তার দিকে থাকছে। এখন এটার উপর নির্ভর করে আমরা এই এলাকাটাকে দুইটা অঞ্চলে বিভক্ত করতে পারি। একটা এলাকা হচ্ছে এই নিউক্লিয়াস এবং এই গোলগি বডি, নিউক্লিয়াস এবং গোলগি বডির মাঝখানে যে এলাকাটা আছে এটাকে বলা হচ্ছে সিস ফেস। দেখা যাচ্ছে কি, কি বললাম যে এটাকে বলা হচ্ছে সিস ফেস। কোনটা এটা, এই যে নিউক্লিয়াস এবং হচ্ছে গোলগি বডির মাঝখানের যে এলাকাটা, অর্থাৎ এই যে একটা সিস্টার্না আছে তার উত্তল অংশের দিকে যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে সিস ফেস। অপরদিকে তার অবতল অংশের দিকে যে অঞ্চলটা আছে, অর্থাৎ এই এলাকাটা, এই পাশটা, এই পাশটা হচ্ছে ট্রান্সফেস। তাহলে আমরা দুটো এলাকা পেলাম, একটা হচ্ছে সিস ফেস, সিস ফেসটা যেটা কিনা নিউক্লিয়াসের কাছে থাকে সেটা হচ্ছে সিস ফেস, আর যে এলাকাটা হচ্ছে কোষ প্রাচীরের কাছে আছে বা প্লাজমা মেমব্রেনের কাছে আছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ট্রান্সফেস। এখন এই দুইটা অঞ্চলের নামের সাথে মিল রেখে এখানে যে সিস্টার্নাগুলো আছে, নলাকার যে গঠনগুলো আছে, এদের মধ্যে সবচেয়ে কাছের যেটা, যেমন হচ্ছে সিস ফেজের কাছে সবচেয়ে কাছের একটা সিস্টার্নাকে বলা হয় সিস সিস্টার্না। আবার ট্রান্সফেজ যে ছিল, এই ট্রান্সফেজের কাছের একটা টিউবকে বলা হয় ট্রান্স সিস্টার্না। এখন মাঝখানে কিন্তু অনেকগুলো থাকতে পারে, 2টা 4টা 10টা 50টা, মাঝখানে আরো অনেকগুলো সিস্টার্না থাকতে পারে। তো বলেছিলাম এই যে সিস্টার্নাগুলো আছে এরা যখন একাধিক থাকবে তখন আমি শব্দটা কি উচ্চারণ করব, সিস্টার্নি। সেজন্য এই মাঝখানে যারা আছে তারা হচ্ছে মিড পজিশন আছে, মধ্যখানে আছে, সেজন্য এদেরকে বলা হচ্ছে মেডিয়াল সিস্টার্নি। আবারও বলছি, অঞ্চলটাকে দুটো অঞ্চলে ভাগ করা হয়েছে। গোলগি বডির উত্তল দিকটা নিউক্লিয়াসের দিকে থাকে, এবং নিউক্লিয়াসের দিকে যে অঞ্চলটা থাকে, নিউক্লিয়াস এবং গোলগি বডি এই দুটার মাঝখানে যে খালি জায়গাটা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে সিস ফেস। আর যে জায়গাটা কিনা কোষ প্রাচীর বা প্লাজমা মেমব্রেনের দিকে থাকবে, গোলগি বডি আর এটার মাঝখানে থাকছে, এই জায়গাটাকে বলা হচ্ছে ট্রান্সফেস। সিস ফেসের কাছে যে টিউবটা আছে এটাকে বলা হচ্ছে সিস সিস্টার না। সিস্টার না কেন, এটা একটাকে বোঝাইছে, এক বচন বোঝাইছে সেজন্য। আর ট্রান্স ফেজের কাছে যে টিউবটা আছে এটাকে বলা হচ্ছে ট্রান্স সিস্টারনা। আর মাঝখানে 2 3 4 10 12 যে কয়টাই থাকবে সব কয়টাকে একসাথে আমরা বলবো হচ্ছে, নীলকালিতে লেখা আছে দেখো, মেডিয়াল সিস্টার্নি। এখানে লাল রং দিয়ে আমি টিউবগুলো এঁকেছি, আর নামটা কি এদের, মেডিয়াল সিস্টার্নি বলা হচ্ছে। আর এখানে বড় আকৃতির যে ফোসকাগুলো আছে এটাকে বলা হচ্ছে ভ্যাকুয়াল, আর ছোটগুলোকে বলা হচ্ছে ভেসিকেল। এখন এই যে গোলগি বডি যেটা আছে এরা এই যে তোমার অবিন্যস্ত ভাবে, ঠিক একেবারে যে নিয়ম শৃঙ্খলা মেনে এরা একজন আরেকজনের উপর উঠে আছে এরকম থাকে না, অবিন্যস্ত ভাবে এই যে তোমার টিউবগুলা গাদা করে সাজানো থাকে, এদেরকে একত্রে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে টিজিএন। টিজিএন আমি লিখে দিচ্ছি, টিজিএন মানে হচ্ছে ট্রান্স গোলগি নেটওয়ার্ক। টিজিএন মানে হচ্ছে ট্রান্স গোলগি নেটওয়ার্ক। এটা তোমার জ্ঞানমূলকে প্রশ্ন আসে, 1 নম্বরের জন্য আসে, ট্রান্স গোলগি নেটওয়ার্ক।
টিজিএন মানে হচ্ছে কি, এই যে গোলগি বডির যে সিস্টানাগুলো আছে অবিন্যস্তভাবে একজনের উপর আরেকজন এরকম গাদা করে জমা থাকছে, এদেরকে একত্রে বলা হচ্ছে টিজিএন বা ট্রান্স গোলগি নেটওয়ার্ক বলা হচ্ছে। এরা পরস্পরের সাথে যুক্ত থাকে হচ্ছে ইন্টারসিস্টার্নাল এক ধরনের বস্তু দিয়ে পরস্পর যুক্ত থাকে। এখন এটা ছিল গোলগি বডির ভৌত গঠন। এখন আসে হচ্ছে তার রাসায়নিক গঠনটা কি। প্রথমেই বলেছিলাম যে গোলগি বডিটা হচ্ছে এই যে বাইরের যে আবরণটা আছে এটা দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ দিয়ে ঢাকা থাকে। তাহলে দ্বিস্তরী আবরণ এই জিনিসটা কিরকম হবে, এখানে যদি আমি একটা টিউব আঁকি, জিনিসটা কিরকম, জিনিসটা হচ্ছে এটা তো একটা লেয়ার আঁকলাম, তার মানে হচ্ছে এটা একটা আবরণ আর এটার বাইরের দিকে আরেকটা আবরণ এইভাবে থাকছে। তার মানে এখানে প্রত্যেকটা বর্ডার হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। নিশ্চয়ই বুঝতে পারছো কথাটা। এখন দ্বিস্তর বিশিষ্ট এই বর্ডারটা আমরা কোথায় পেয়েছিলাম, এরকম দ্বিস্তর বিশিষ্ট আবরণী কোথায় পেয়েছিলাম, প্লাজমা মেমব্রেনের গঠন যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম। সেখানে একটা মডেল পড়েছিলাম কি, ফ্লুইড মোজাইক মডেল, মনে আছে? সেই ফ্লুইড মোজাইক মডেলটা আমরা কি বলেছিলাম যে প্লাজমা মেমব্রেন কি দিয়ে গঠিত, লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। ঠিক একই রকম ভাবে এখানে যে বাইরের যে ওয়ালটা আছে দ্বিস্তর বিশিষ্ট, সেটাও লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিনের ভাগটা বেশি, প্রোটিনের পরিমাণটা তোমার হচ্ছে শতকরা 60 ভাগ, আর লিপিডের পরিমাণটা হচ্ছে 40 ভাগ। এছাড়া যেটা থাকে সেখানে তোমার হচ্ছে এখানে ভিটামিন কে থাকে এর ভিতরে। তাছাড়া থাকে হচ্ছে বিভিন্ন এনজাইম থাকে। এখানে যে তিনটা অঞ্চল আছে, একটা হচ্ছে দেখো সিস সিস্টার্না, আর একটা হচ্ছে ট্রান্স সিস্টার্না, আর মাঝখানে থাকে মেডিয়াল সিস্টার্নি। এই তিন ধরনের তিন এলাকায় যে সিস্টার্নাগুলো আছে এদের কাছে আমরা 3 রকম এনজাইম পাই। প্রথমটার কাছে যে এনজাইমটা পাবো সিস সিস্টার্নার কাছে, সেই এনজাইমটা আবার মাঝখানে যারা থাকবে তাদের কাছে পাবো না। আবার প্রথমটা এবং মাঝখানের কাছ থেকে যে এনজাইমগুলো পাচ্ছি আমরা, যে এনজাইমটা পাচ্ছি সেটা আবার সর্বশেষ যেটা আছে ট্রান্স সিস্টার্না তার কাছে পাবো না। অর্থাৎ তিনটা অঞ্চলের সিস্টার্নাদের মধ্যে আমরা 3 রকম এনজাইম পাচ্ছি। তাহলে আমরা রাসায়নিক গঠন পড়ছিলাম, রাসায়নিক গঠনে বললাম যে গোলগি বডি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। লিপিডের ভাগ বললাম, প্রোটিনের ভাগ বললাম, বললাম যে এখানে কিছু এনজাইম থাকে, আর থাকে হচ্ছে এখানে ভিটামিন কে থাকে। আর একটা জিনিস থাকে, শব্দটা হচ্ছে ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড কি জিনিসটা হচ্ছে এক প্রকার রঞ্জক পদার্থ। ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড বলতে আমি একটা রঙকে বোঝাই না। ক্যারোটিনয়েডের মধ্যে হচ্ছে 3টা রং মিলে, 3টা রঙকে একত্রে বলা হয় হচ্ছে ক্যারোটিনয়েড। কি কি রং? হলুদ, কমলা এবং হচ্ছে বাদামি। হলুদ, কমলা এবং বাদামি। কমলা রঙের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে ক্যারোটিন নামক এক ধরনের পিগমেন্ট। তারপর হলুদের জন্য হচ্ছে জ্যান্থোফিল, এগুলো পরে পাবা, এখন দরকার নেই। যাই হোক, সে হলুদ, কমলা এবং বাদামি এই 3টা রঙকে একসাথে বলা হয় ক্যারোটিনয়েড। তাহলে এখানে আমরা কিছু পিগমেন্ট পাচ্ছি, রঞ্জক পদার্থ আমরা এখানে পাচ্ছি। এখন চলে আসি গোলগি বডির কাজটা কি, কাজ সম্পর্কে আমরা চলে আসি। গোলগি বডির প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে তোমরা যখন ফ্লুইড মোজাইক মডেল পড়েছিলাম, এখানে ছোট্ট করে আমি আবারও এখানে ছোট্ট একটা ছবি আঁকছি ফ্লুইড মোজাইক মডেলের। কি ছিল এখানে? ফসফেট হেড ছিল, তার সাথে এরকম লিপিডের টেল ছিল, ছোট্ট পুতুলের মতো ছিল ছোট ছোট। আবার এরকম ফসফেটের হেড আর হচ্ছে এরকম ফ্যাটি অ্যাসিডের টেল ছিল। আমি চিত্রের মধ্যে কিছু ভুল করেছি। ভুলটা কি বলছিলাম, প্রত্যেকটা ফসফেট হেড একটার সাথে একটা যুক্ত থাকে, উপরটা কিন্তু ফাঁকা রয়ে গেছে, চিত্র হিসেবে কিন্তু এটা ভুল হবে, সেজন্য আমি জোড়া দিয়ে ফেলতেছি। আচ্ছা, পরে যে আবারও এখন এই যে আমরা এই লেয়ারটা দেখেছিলাম, এখানে দেখতে পেয়েছিলাম এই ফসফোলিপিড স্তরের মধ্যে তোমার এরকম কিছু প্রোটিন থাকে। ফসফোলিপিড লেয়ারের মধ্যে কিছু কিছু প্রোটিন ছিল, যে প্রোটিনগুলোর সাথে উপরের দিকে তোমার কিছু কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত ছিল। তাহলে মনে করে আমি কালো পেন্সিল দিয়ে একটু কার্বোহাইড্রেট শৃঙ্খলটা আঁকি। ধরো এটা শৃঙ্খল, ঠিক আছে? এইভাবে কালো রঙের কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত ছিল। যখন কোনো প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে তখন সেই প্রোটিনটার নাম কি হয়? গ্লাইকো প্রোটিন। কোনো প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকলে সেটাকে কি বলা হবে? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো শব্দটা কোত্থেকে আসছে? কার্বোহাইড্রেট থেকে আসছে। কিভাবে? কার্বোহাইড্রেটের এক ধরনের কার্বোহাইড্রেট নাম কি? গ্লুকোজ।
গ্লুকোজ থেকে, এটা তোমার মনে রাখার সুবিধার জন্য, গ্লুকোজ থেকে মনে করো আসলে কি গ্লাইকো আসলো, আর সে গ্লাইকোটা কার সাথে যুক্ত আছে, একটা প্রোটিনের সাথে যুক্ত আছে, তখন এটাকে আমি বলবো গ্লাইকোপ্রোটিন। যখন একটা কার্বোহাইড্রেট এই ফসফোলিপিড লেয়ারের সাথে যুক্ত থাকবে, লিপিডের সাথে যুক্ত থাকবে, তখন কি বলবো, গ্লাইকো যুক্ত আছে লিপিডের সাথে, তাহলে কি বলবো, গ্লাইকোলিপিড। এভাবে মনে রাখবা, ওটা দরকার নেই, আমাদের এখন দরকার হচ্ছে গ্লাইকো প্রোটিন দরকার। আমরা পড়ছিলাম গোলগি বডির কাজ। গোলগি বডির প্রথম কাজ যেটা আছে সেটা হচ্ছে এই যে প্রোটিনের সাথে এখানে যে কার্বোহাইড্রেট গুলো যুক্ত আছে, এই কার্বোহাইড্রেট গুলোকে যুক্ত করা তার কাজ, কার্বোহাইড্রেটের শৃঙ্খল যুক্ত করা। তোমার বইয়ে যে লেখাটা পাবা এটা পাবা যে গ্লাইকোপ্রোটিনে অলিগোস্যাকারাইডে সে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত করে। হোয়াট ইজ অলিগোস্যাকারাইড? অলিগোস্যাকারাইড মানে হচ্ছে কার্বোহাইড্রেটকে আমরা বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করতে পারি। যেমন তার মধ্যে একটা শ্রেণী বিভাগ করা হয় হচ্ছে যে ওই কার্বোহাইড্রেটকে আমরা যদি আর্দ্র বিশ্লেষিত করি, পানিতে ভিজাই বা ভাঙি, তখন সেটার মধ্যে আমরা টোটাল কয়টা তোমার মানে মনোস্যাকারাইড কয়টা পাবো, কয় ধরনের কার্বন পাবো, মানে সরি কার্বন না, কয়টা তোমার শর্করা কয়টা পাবো এরকম। তো যেটা ভাঙলে, যেটাকে ভাঙা যায় না আর পানিতে বিশ্লেষণ করলে ওইটাই থাকে, এটাকে বলা হয় মনোস্যাকারাইড। আর যেটাকে ভেঙে দুইটা শর্করা উৎপন্ন করা যায়, এটাকে বলা হয় ডাইস্যাকারাইড। এরপর আছে অলিগোস্যাকারাইড, এরপর আছে পলিস্যাকারাইড। তাহলে আমাদের এখানে দরকার ছিল দুটো জিনিস, একটা হচ্ছে অলিগো আর একটা হচ্ছে পলি। অলিগো কোনটা? অলিগো হচ্ছে যে কার্বোহাইড্রেটটা ভেঙে 3 থেকে 10টা কার্বোহাইড্রেট উৎপন্ন করে, অর্থাৎ 3 থেকে 10টা গ্লুকোজ অণু একসাথে যুক্ত হয়ে একটা অলিগোস্যাকারাইড তৈরি করে। আর পলিস্যাকারাইড কোনটা? যেখানে আমি কার্বোহাইড্রেটের সংখ্যা পাবো 10-এর বেশি, 3 থেকে 10 হলে সেটাকে অলিগো, আর 10-এর বেশি হলে সেটা হচ্ছে পলিস্যাকারাইড, আর কোথাও যদি দুইটা থাকে তাহলে সেটাকে ডাইস্যাকারাইড। তাহলে আমি বললাম কি, গোলগি বডির প্রথম যে কাজ সেটা হচ্ছে এই গ্লাইকোপ্রোটিনের মধ্যে যে কার্বোহাইড্রেট চেইনগুলো আছে, এই কার্বোহাইড্রেট চেইনটা যদি অলিগোস্যাকারাইড হয়ে থাকে, মানে এখানে যদি 3 থেকে 10টা মাত্র মানে এরকম গ্লুকোজ থাকে, প্রত্যেকটা গোল গোল হচ্ছে এক একটা গ্লুকোজ, তো সেখানে তার কাজ হবে হচ্ছে এখানে গ্লুকোজ গুলাকে এনে সংযুক্ত করা, সংযুক্ত করে এই চেনটা একটু লম্বা করা। এছাড়া আরেকটা হচ্ছে কোথাও যদি পলিস্যাকারাইড তৈরি হতে থাকে, সে পলিস্যাকারাইড তৈরি করা, সংশ্লেষণ করা। সংশ্লেষণ মানে কি? সেটা তৈরি করা। পলিস্যাকারাইড কি বলেছি, কার্বনের সংখ্যা, তোমার কার্বোহাইড্রেটের সংখ্যা কত থাকবে? 10-এর বেশি থাকবে। তাহলে এটা ছিল হচ্ছে বললাম গোলগি বডির একটা কাজ, এই যে সে কার্বোহাইড্রেট সংশ্লেষণ করছে, সেজন্য এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। মানে পলিস্যাকারাইড সংশ্লেষণ করছে এবং অলিগোস্যাকারাইড তৈরিতে সে সাহায্য করছে, সেজন্য গোলগি বডিকে বলা হয় হচ্ছে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আমি দুটো নাম লিখে রেখেছিলাম, একটা তাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আর একটা বলা হয় ট্রাফিক পুলিশ বলা হয়। তো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হচ্ছে? কারণ সেরকম পলিস্যাকারাইড সংশ্লেষণে সাহায্য করছে। এখন একটা কোষের মধ্যে, এই টপিকের বাইরে চলে যায়, একটা কোষের মধ্যে দেখো খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা আসলে মেইনলি তৈরি করছে কে? গোলগি বডি কিন্তু খাবারটা তৈরি করছে না, তৈরি কি করে? ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষের মধ্যে কে থাকে? সমস্ত পৃথিবীতে কে খাবার তৈরি করতে পারে? মানুষ নাকি উদ্ভিদ না গরু ছাগল? উদ্ভিদ। আমরা কিন্তু খাবার তৈরি করতে পারি না, আমরা শুধু খাবারটাকে প্রসেসিং করি, খাবারটাকে সিদ্ধ করি, খাবারটাকে নরম করি, খাবারটাকে ভাঙি, ছোট ছোট টুকরা করি, ঠিক আছে, খাবার টেস্ট বিভিন্ন কিছু মিক্স করি, আমরা হচ্ছে খাবারটাকে প্রসেসিং করি, খাবারটা আমরা বানাই না। খাবারটা কে বানাচ্ছে? কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারটা আছে সেটা বানাচ্ছে সবুজ উদ্ভিদ বানাচ্ছে। তো সবুজ উদ্ভিদের মধ্যে কোন কোষীয় অঙ্গাণুটা খাবার তৈরি করছে? সেটা হচ্ছে তার ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে ওখানে শর্করা জাতীয় খাবার উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। সেজন্য কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। যে গ্লুকোজ গুলো উৎপন্ন করলো, সেই গ্লুকোজ গুলাকে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা মিশিয়ে লম্বা পুঁতির মালার মতো লম্বা চেইন হিসেবে সৃষ্টি করছে কে? এই গোলগি বডি। সেজন্য তাকে বলা হয় ফ্যাক্টরি, অর্থাৎ কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর হচ্ছে কোনটা? ক্লোরোপ্লাস্ট। আর কোষের ফ্যাক্টরি, রান্নাঘর থেকে যে খাবারগুলো তৈরি হলো সেগুলোকে আবার প্রসেসিং করে সুন্দর একটা জিনিসে রূপান্তর করার কাজ কার? গোলগি বডি। তাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে।
তাহলে গোলগি বডির একটা কাজ বললাম, সে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করছে। আরেকটা কাজ হচ্ছে সে কোষ বিভাজন যখন হয় তখন একটা কোষের মাঝখানে যে কোষ প্রাচীর সৃষ্টি হয় সে কোষ প্রাচীর সৃষ্টিতে সাহায্য করছে। কিভাবে? নিশ্চয়ই মনে আছে, প্রথম ক্লাস জুম ক্লাস যেটা ছিল সেটা ছিল কোষ প্রাচীর নিয়ে। বলেছিলাম কোষ যখন বিভাজিত হয় দুটো কোষের মাঝখানে, যখন নিউক্লিয়াস দুটো বিভাজিত হয়ে দুই প্রান্তে চলে গেল, মাঝখানে সাইটোপ্লাজম থেকে কে আসে? ফ্রাগমোপ্লাস্ট আসে, আর হচ্ছে গোলগি বডি এসে মাঝখানে জমা হয়। দেন এখানে হচ্ছে একটা কোষ প্রাচীরের সৃষ্টি হচ্ছে, সেটা বলেছিলাম। তাহলে আমরা বলতে পারি এখানে যে কোষ প্রাচীর সৃষ্টিতে গোলগি বডি সাহায্য করছে। এখন আরেকটা নাম এখানে আমি দিয়ে রেখেছি যে তাকে নাকি কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কিভাবে সেটা? সেটা হচ্ছে এই যে তুমি ঝিল্লি দিয়ে আবদ্ধ বস্তুগুলো দিলাম, দেখলাম, এটা হচ্ছে কি একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের ঠিক কাছাকাছি, ধরো এখানে আমি কোথাও আঁকবো, এখানে মনে করো একটা নিউক্লিয়াস আছে, গোল করে রাখলাম, এটা একটা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে কে? এরকম এন্ডোপ্লাজমিক জালিকা, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক জালিকা এখানে লাগানো থাকে। তাহলে নিউক্লিয়াস থেকে কোনো একটা রাসায়নিক বস্তু উৎপন্ন হলো, এনজাইম বা হরমোন কিছু একটা উৎপন্ন হলো। উৎপন্ন হওয়ার পরে সেটা করছে কি, এই যে ছিদ্র পথে সেটা চলে আসলো হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে চলে আসলো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে কিন্তু থাকে হচ্ছে গোলগি বডি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেই বস্তুটাকে গোল করে গোলগি বডির ভিতরে পাঠিয়ে দিল। গোলগি বডি তখন কি করছে? তার ভিতরে বস্তুটাকে নিয়ে এরকম, দেখো গোলগি বডির একটা মাথা সবসময় দেখো এরকম গোল করে আঁকা হচ্ছে না কেন? সে এই যে বস্তুটাকে সে বের করতে চাচ্ছে, বস্তুটাকে বের করে দিলে সে আবার এরকম প্লেন হয়ে যায় আর বস্তুটা এরকম গোল বস্তু হিসেবে রূপান্তর হয়ে যায়। এইগুলাই কিন্তু ছোট ছোট ভ্যাকুয়াল বা ভ্যাসিকল দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে করে সেটাকে একেবারে নিউক্লিয়াস থেকে শুরু করে একেবারে কোষ প্রাচীর যেটা আছে, কোষ প্রাচীর বা একটা কোষের প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেন পর্যন্ত কোন একটা বস্তুকে ঝিল্লি দ্বারা আবদ্ধ করে একবারে পাশের কোষে পাঠায় দেয়। সেজন্য এই গোলগি বডিকে বলা হয় হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ট্রাফিক পুলিশ যেরকম রাস্তায় গাড়িগুলোকে সারিবদ্ধভাবে চলাতে বা গাড়িগুলো সহজে যেন কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া ভালোভাবে চলতে পারে সেভাবে সাহায্য করছে, ঠিক একইভাবে গোলগি বডি কি কাজটা করছে? কোনো একটা বস্তু যেগুলো নিউক্লিয়াসে উৎপন্ন হচ্ছে সেই রাসায়নিক বস্তুগুলোকে সুন্দর সারিবদ্ধভাবে করে সে হচ্ছে ওই কোষ থেকে বের করে দেওয়ার, পাশের কোষে পাঠায় দেওয়ার ব্যবস্থা করছে। সেজন্য এটাকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। তো এটা ছিল হচ্ছে গোলগি বডি। এখন আমি চলে যাই হচ্ছে লাইসোজোমে চলে যাই। লাইসোজোমটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু আমাদের জন্য। লাইসোজোম শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা দুইটা শব্দ দিয়ে গঠিত, একটা হচ্ছে লাইসো আর একটা হচ্ছে জোমা। লাইসো শব্দের অর্থটা হচ্ছে হজমকারী আর জোমা শব্দের অর্থ হচ্ছে বস্তু। তাহলে শাব্দিক অর্থটা কি দাঁড়ালো? হজমকারী বস্তু। কারণটা কি? কারণটা হচ্ছে, এখন কারণটা আমি যখন সংজ্ঞা বলবো সেখান থেকে তুমি বুঝতে পারবা। সংজ্ঞাটা হচ্ছে একটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবদ্ধ যখন কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকে তখন সেই ঝিল্লি দ্বারা আবদ্ধ যে কোষীয় অঙ্গাণুটা আছে সেটাকে বলা হয় হচ্ছে লাইসোজোম। এখানে একটা শব্দ বলেছি হাইড্রোলাইটিক এনজাইম। আর কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে ঝিল্লি দিয়ে আবদ্ধ, দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবদ্ধ একটা গোলাকার বস্তু থাকবে যার ভেতরে থাকবে কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। সেই হাইড্রোলাইটিক এনজাইম মানে কি? যারা যে সমস্ত এনজাইম পানিতে বিশ্লেষিত হয় তাকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম বলা হচ্ছে। তাহলে এই যে লাইসোজোম যেটা আছে সেটার নামকরণ করেছিলেন হচ্ছে বিজ্ঞানী, তার নাম হচ্ছে দ্য দুবে। সেটা হচ্ছে ছিল 1955 সালে উনি সেটাকে নামকরণ করেছিলেন। এখন এই লাইসোজোমটা আমরা কাদের কাছে পাচ্ছি আর কার কাছে পাচ্ছি না? লাইসোজোমটা পাচ্ছি হচ্ছে সমস্ত প্রাণী কোষে আমরা পাচ্ছি, কিন্তু শুধু ব্যতিক্রম হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে এরা হচ্ছে ব্যতিক্রম। লোহিত রক্তকণিকার কাছে কোনো লাইসোজোম আমরা পাচ্ছি না। স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকার ইংরেজিতে কি বলা হয়? সংক্ষেপে যেটা বলা হয় আরবিসি। তুমি যেটা বইয়ে পাবা আরবিসি, রেড ব্লাড সেল, মানে কি? লোহিত রক্তকণিকা। তাহলে আরবিসিতে নাই, আছে কোথায়? বাকি সকল প্রাণী কোষে আছে। এখন কিছু কিছু কোষ আছে যেগুলোর মধ্যে বেশি থাকে। কোথায়? সেটা হচ্ছে যে সমস্ত কোষ তোর পরিপাক, তারপর হচ্ছে ক্ষরণ এবং হচ্ছে জীবাণু ধ্বংসের কাজে লাগে, সেই সমস্ত কোষে লাইসোজোমের পরিমাণটা বেশি থাকে। যেমন জীবাণু ধ্বংস করার কোন কোষটা করে আমাদের দেহে? সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা।
বা WBC হোয়াইট ব্লাড সেল যে আছে বা শ্বেত রক্তকণিকা, সে হচ্ছে আমাদের জীবাণু ধ্বংস করে। কোনো জীবাণু আসলে সেটাকে ফ্যাগোসাইটোসিস উপায়ে সেটাকে খেয়ে ফেলে। ফ্যাগোসাইটোসিস উপায়টা কোনটা? অ্যামিবা যে পদ্ধতিতে খাবারটা খায়, কিভাবে খায়? অ্যামিবার গায়ে থেকে এরকম দুটা ক্ষণপথ বের হয়, দেন একটা খাবারকে সে ধরে ফেলে এবং খাবারটাকে তার ভিতরে আত্মস্থ করে ফেলে। এই উপায়টাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে শ্বেত রক্তকণিকা সেম ভাবে একটা জীবাণুকে খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে এই জীবাণুটাকে তার শরীর, ওই যে শ্বেত রক্তকণিকা যে আছে তার গায়ের ভিতরে কে থাকে? এরকম লাইসোজোম থাকে। লাইসোজোমের ভিতরে কে থাকে? এরকম এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম। সেই এনজাইম দিয়ে সে হচ্ছে সেই জীবাণুটাকে মেরে ফেলে। মেরে ফেলার পর সেই জীবাণুটার থেকে যে প্রয়োজনীয় পুষ্টি যেগুলো আছে, পুষ্টিটাকে সে তার ভিতরে আত্মস্থ করে ফেলে। আর বর্জ্য পদার্থ যেটা আছে, বর্জ্য পদার্থকে তার শরীর থেকে বের করে দেয়। মানে যে সমস্ত জায়গাটা আছে যে তোমার জন্য যেটা বিষাক্ত হবে, ঠিক আছে, সেটা দেখা যায় মাঝে মাঝে তার নিজের মধ্যে সেই বিষাক্ত পদার্থটুকু রেখে দেয়। তখন দেখা যায় ওই বিষাক্ত পদার্থের কারণে এই শ্বেত রক্তকণিকাটাই ধ্বংস হয়ে যায়। তো আমরা শ্বেত রক্তকণিকা সম্পর্কে ডিটেলস আমরা পড়বো যখন আমরা ইমিউনিটি একটা অধ্যায় আছে, প্রতিরক্ষা ব্যবস্থা, সেকেন্ড পেপারে, তখন হচ্ছে আমরা ডিটেলস পড়বো। এটা হচ্ছে এখন জানার জন্য বললাম। তো আমি পড়ছিলাম হচ্ছে লাইসোজোম, বললাম লাইসোজোম নামকরণ করলেন হচ্ছে কে? দা দুবে করেছিলেন। আর লাইসোজোম কোথায় পাওয়া যায়, প্রাণী কোষে কোথায় কোথায় পাওয়া যায় সেটা বললাম, যে আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে সেখানে আমরা পরিমাণে বেশি পাচ্ছি, যকৃতের যে কোষগুলো আছে সেখানে বেশি পাচ্ছি, এবং আমাদের যে অগ্নাশয় আছে যারা ক্ষরণ কাজে ব্যবহার করা হচ্ছে তাদের এখানে আমরা বেশি পাচ্ছি। এখন এটা ছিল প্রাণী কোষে। এখন উদ্ভিদ কোষে কি লাইসোজোম নাই? আছে, কিন্তু উদ্ভিদ কোষে যে লাইসোজোম গুলো আছে সেগুলো এরকম দ্বিস্তর বিশিষ্ট থাকে না, এক স্তর বিশিষ্ট থাকে। এবং ভেতরে এনজাইম থাকে না, ভেতরে থাকে হচ্ছে কিছু তেল জাতীয় বস্তু থাকে। তো উদ্ভিদ কোষে আমরা যেটা পাই এটাকে বলা হয় স্পেরোজোম। কোথায় লিখতে দেখতে পাবো? নিচে লিখতে পাবো। শব্দটাকে বলা হচ্ছে স্পেরোজোম, SPHEROSOME, স্পেরোজোম বলা হয়। আবার মাঝে মাঝে এটাকে ওলিওজোমও বলা হয়, OLEOSOME। তাহলে ওলিওজোম এবং যে স্পেরোজোম, এটা কোথায় পাচ্ছি? আমরা উদ্ভিদ কোষে পাচ্ছি। উদ্ভিদ কোষে এক স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে আমরা যে লাইসোজোমের মতো যে কোষীয় অঙ্গাণুটা পাচ্ছি, যার ভিতরে থাকে তেল জাতীয় পদার্থ জমা থাকে, এই উদ্ভিদ কোষের বেলায় এদেরকে বলা হচ্ছে স্পেরোজোম বা অলিওজোম বলা হয়। এই ছিল হচ্ছে তোমার লাইসোজোমের বিস্তৃতি ছিল। এখন লাইসোজোমের গঠনটা, ভৌত গঠনটা কিরকম? ভৌত গঠনটা হচ্ছে এটা দেখতে তোমার ডিম্বাকার বা হচ্ছে গোলাকার থাকে, এবং এটার যে ব্যাস আছে এই ব্যাসটা হচ্ছে 0.2 থেকে 0.8 মাইক্রোমিলি। আর এর ভেতরে হচ্ছে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম এখানে থাকে। আর বাইরের যে আবরণ যেটা আছে এটা হচ্ছে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তবে যে আকৃতির কথা বললাম যে 0.2 থেকে 0.8, এটা আবার বৃক্কীয় যে কোষগুলো আছে, আমাদের কিডনি থেকে আমরা যে কোষগুলো নিচ্ছি সেই কোষের মধ্যে যে লাইসোজোমগুলো আছে তার আকারটা আবার বেশি থাকে। এটা ছিল তার ভৌত গঠন। আর হচ্ছে তার রাসায়নিক গঠনটা কি বললাম, এর মধ্যে বাইরে যে দ্বিস্তর আছে সেখানে পাওয়া যাবে লিপিড প্রোটিন, আর ভেতরে এনজাইম থাকবে। এখানে আমরা 40 প্রকারের এনজাইম পাই। এনজাইমগুলোর কিছু উদাহরণ হচ্ছে ডিএনএস, আরএনএস, এস্টারেস, লাইপেস, স্যাকারেস ইত্যাদি। কোনো কিছু নামের শেষে যখন এস যুক্ত হয়, ASE, যেমন ডিএনএস যেটা বললাম, ডিএনএ লিখে শেষে ASE, তখন বোঝা যায় যে এটা একটা ডিএনএস, এটা একটা এনজাইমকে বুঝিয়েছে। এই যে ASE, এর হচ্ছে কোনো একটা এনজাইমকে বোঝানো হয়। তাহলে বললাম এখানে 40 প্রকার এনজাইম পাই। তাহলে এই ছিল তার ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। এখন জানবো হচ্ছে তার কাজ সম্পর্কে জানবো। লাইসোজোমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তার কাজ। এটা মারাত্মক উপকারী একটা জিনিস এবং হচ্ছে মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। তাহলে পজিটিভ, ওকে সমস্যা নেই, পজিটিভ দিকটা আগে বলি, নেগেটিভ দিকটা পরে বলি। পজিটিভ দিকটা হচ্ছে তার প্রধান যে কাজ সেটা হচ্ছে সে খাদ্য পরিপাকে সাহায্য করছে। আর একটা হচ্ছে যখন কোনো জীবাণু আমাদের গায়ের ভিতরে ঢুকছে তখন সেটাকে ফ্যাগোসাইটোসিস উপায়ে সে ধ্বংস করছে। আবারও আমাদের শরীরের ভিতরে দেখা যায় কিছু কিছু অকেজ কোষ থাকে, যে কোষটা মারা গেছে, যেমন হচ্ছে একটা শ্বেত রক্তকণিকা হয়তো কোনো একটা জীবাণুর সাথে ফাইট করতে গিয়ে সে মারা গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেটাকে ভ্যানিশ করে দেওয়া, ভক্ষণ করে ফেলা, এই যে লাইসোজোমের কাজ।
শুধু শ্বেত রক্তকণিকা না, ভিতরে বিভিন্ন কোষে বিভিন্ন জীবাণুর জন্য বা বিভিন্ন কারণে ক্ষয়গ্রস্ত হতে পারে, মৃত হতে পারে, মরে যেতে পারে, তখন সেটাকে গ্রাস করা হচ্ছে এই লাইসোজোমের কাজ, সেটাকে নষ্ট করে দেওয়া। এগুলো হচ্ছে তার পজিটিভ দিক, ভালো দিক। এখন নেগেটিভ দিকটা আসি। এই যে এটার ভিতরে যে এনজাইমগুলো আছে, এটা কিন্তু তোমার সব সময় যে কোষের সাইটোপ্লাজমে বিরাজ করতে পারে তা না। এরা হচ্ছে অ্যাক্টিভ হয় কখন? এরা সবসময় নিউট্রাল পজিশনে থাকে। একটা কোষের যে পিএইচ আছে, যদি সেটা পিএইচটা নিরপেক্ষ হয়, নিউট্রাল পিএইচ এর মান কত? 7, তখন লাইসোজোমগুলো চুপচাপ করে ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। যখনই কোষের পিএইচ কমতে থাকে, 7-এর চেয়ে কমে যায়, 7-এর চেয়ে যদি পিএইচ কমে যায়, ধরো সেটা 6.8 হলো বা 5 হলো, তখন ওই পরিবেশটাকে আমরা কি বলবো? অম্লীয় পরিবেশ বলবো। 7-এর চেয়ে কম মানে অ্যাসিডিটি, অম্লীয়। তাহলে তখন যখন একটা কোষের মধ্যে অম্লীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে, তখন এই লাইসোজোমগুলো অ্যাক্টিভ হয় এবং সেই লাইসোজোম এটা ভেদ করে তোমার এনজাইমগুলো বাইরে আসে এবং কাজ করা শুরু করে। তাহলে এটা মাঝে মাঝে দেখা যায় তাদের নিজেদের প্রয়োজনে তারা নিজ থেকেও অ্যাক্টিভ হতে পারে। একটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমটা যদি চেঞ্জ হয়ে যায়, ওখানে পিএইচ এর যে ব্যাপারটা আছে, তখন অ্যাক্টিভ হচ্ছে। আর একটা নিজ থেকেই সে আবার পিএইচ বাড়াতে পারে, পিএইচ কমাতে পারে। কিভাবে? সে সাইটোপ্লাজম থেকে কিছু প্রোটন তার ভিতরে ধরে নিয়ে আসে। প্রোটন মানে কি? হাইড্রোজেন আয়ন। প্রোটন ধরে আনলে পরে যে এলাকায় প্রোটনের পরিমাণ বেশি থাকবে সে এলাকা হচ্ছে অ্যাসিডিক, তার পিএইচ তত কম থাকবে, তখন সে অ্যাক্টিভ হতে পারছে। আমি নেগেটিভ দিক বলছিলাম। নেগেটিভ দিকটা হচ্ছে যখন আমরা দীর্ঘদিন না খেয়ে থাকি, ধরো কেউ কোনো অ্যাক্সিডেন্টে সে পাহাড়ের নিচে চাপা পড়ে গেল বা কোনো বিল্ডিং এর নিচে চাপা পড়ে গেল, তখন যেটা হচ্ছে, বেশ কয়েকদিন না খেয়ে থাকলে তার শরীরের ভিতরে যে লাইসোজোম গুলো আছে তারা নিচ থেকে অ্যাক্টিভ হয়ে যায়, ওই যে প্রোটন এনে অ্যাক্টিভ হয়ে যায়। দেন করে কি, এই যে এটার যে এটার যে আবরণ আছে, আবরণ ভেদ করে তার যে এনজাইম গুলো আছে, এনজাইম গুলা কোষে চলে আসে। এসে আশেপাশে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, লাইসোজোম ছাড়া একটা কোষে কি কি থাকে? গোলগি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, সবগুলোকে খাওয়া শুরু করে। এই যে একটা কোষের ভিতরে সে তার যে ভাই বোন ছিল, লাইসোজোমের ভাই বোন গুলাকে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, একটা কোষের ভিতরে যারা আছে তারা সকলে তো ভাই বোন, নিজেদেরকে যখন খাচ্ছে তখন এই প্রসেসটাকে বলা হচ্ছে অটোফ্যাগি। এটা ধরো সিরিয়াস না, তার চেয়ে সিরিয়াস যে ব্যাপারটা আছে, নিজের ভাই বোন গুলাকে খাওয়ার পরে পুরোটা কোষই শেষ, তখন সে পাশে যে আরেকটা কোষ ছিল সেটাকে আবার অ্যাটাক করে, ওটাকে বলা হয় অটোলাইসিস। দীর্ঘদিন না খেয়ে থাকলে মানুষ কেন মারা যায়? এই লাইসোজোমের কারণে মারা যায়। তখন সে করে কি, অটোলাইসিস উপায়ে পাশের কোষগুলাকে এরকম ভক্ষণ করা শুরু করে। আবার সেই অটোলাইসিস যেটা ছিল, তাহলে ভাবতে পারো যে সৃষ্টিকর্তা কেন এই অটোলাইসিস প্রসেসটা কেন রাখলো? অটোলাইসিস প্রসেসটা রাখলো তার পজিটিভ দিকটা একটু আগে বললাম আমি, কারণ এই অটোলাইসিস উপায়ে এসে আমাদের শরীরে যে কোষগুলো বিনষ্ট হয়ে গেছে সেগুলোকে ভক্ষণ করছে। বুঝতে পেরেছ? এই জন্য এই যে সে নিজেই নিজের কোষকে খেয়ে ফেলতে পারে, সেই কারণে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী স্কোয়াড বলা হয়। এখন চলে আসতেছি প্রশ্নোত্তর পর্বে। কারো কোনো প্রশ্ন থাকলে একটু হাত তুলবা। হ্যাঁ দেন, বলো বাবা। ম্যাডাম, এই যে ট্রাফিক পুলিশের এই যে এটা বোঝাতে তুমি গোলকি বডি কিভাবে গোলগোলের ট্রাফিক পুলিশ? টিজিএনটা জি ম্যাডাম, এই যে ট্রাফিক পুলিশ যেটা, সাউন্ড একটু বাড়ানো দেবার। ম্যাডাম ট্রাফিক পুলিশের এই যে কিভাবে কাজ করে ট্রাফিক পুলিশ হিসেবে? ও কাজগুলা গোলগি বডির কাজটা, ম্যাডাম এই যে ট্রাফিক পুলিশ গোলকি বডি যে আচ্ছা ট্রাফিক পুলিশ হিসেবে কাজ ট্রাফিক করে। পুলিশ, ওকে ওকে ওকে। ট্রাফিক পুলিশের কাজটা বললাম হচ্ছে এই যে একটা, এখানে আঁকতে হবে তাহলে আমাকে। এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াসের বাইরে কে থাকছে? নিউক্লিয়াসের সাথে কে লাগানো থাকে বলো? সব সময় দেখবা নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক, না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জি ম্যাম। হ্যাঁ। ঠিক আছে? সব সময় নিউক্লিয়াসের সাথে লাগানো থাকবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকলো। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে থাকে হচ্ছে এই গলগি বডিগুলো থাকলো। এখন ট্রাফিক পুলিশের কাজটা কি? নিউক্লিয়াস থেকে কোনো একটা বস্তু উৎপন্ন হলো, উৎপন্ন হলে এই যে নিউক্লিয়াসের মাঝখানে ছিদ্র আছে, আবার এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথেও কিন্তু তার কানেকশন আছে। সেই কানেকশন দিয়ে সেই বস্তুটা, মনে করে একটা বস্তু সবুজ কালি যেটা, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আসলো।
সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রথম মাথা থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত সে আসলো পদগুলো বিরাজ করে। শেষ মাথায় এসে এখন কিন্তু জায়গাটা খালি, এখন যাবে কিভাবে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করবে কি, এটাকে জাস্ট একটা বৃত্তাকার বস্তু হিসেবে সাইটোপ্লাজমে ছেড়ে দিবে। সেই বৃত্তাকার বস্তুটাকে এখন গ্রহণ করবে কে? এই গোলগি বডি তার কাছে আসা মাত্র ওই বৃত্তাকার বস্তুটা যখনই তার কাছে আসলো সেইটারে তার নিজের ভিতরে ঢুকায় ফেললো, তার ভেতরে সে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে সে আবার তার মধ্যে রেখে দিচ্ছে না, সে করতেছে কি তার পাশে যে আছে তাকে পাস করছে, তার পাশে পাস করছে, এভাবে সর্বশেষ যে আছে সেখানে গেলে হচ্ছে কি সে একেবারে তার যে একটা মাথা আছে সেই মাথাটাকে গোল করে দিয়ে সেই বস্তুটাকে একবার তার শরীর থেকে বের করে দিল, আলাদা করে দিল। এমন জায়গায় যে আলাদা করলো যেই জায়গাটা হচ্ছে একটা কোষের প্লাজমা মেমব্রেন যেখানে আছে, প্লাজমা মেমব্রেনের যে ছিদ্র আছে সেই ছিদ্র জায়গায় যে সে ওইটাকে ছেড়ে দিচ্ছে। দেন ওই গোলাকার বস্তুটা একেবারে ওই প্লাজমা মেমব্রেনের যে ছিদ্র প্লাজমোডেজমাটা পথ দিয়ে পাশের কোষে চলে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাফিক পুলিশ। এরপরে প্রশ্ন, জি ম্যাডাম, বুঝতে পারছি। তারপর কার কোনো প্রশ্ন থাকলে বলো। আবু সিয়াম দাদা দুটা করে আনি করেন, দুজন করে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলো। যারা যারা হাত ম্যাডাম, ম্যাডাম লাইসোজোমে কোষের মানে সাইটোপ্লাজম গুলা কি সমানভাবে সাজানো থাকে নাকি বিচ্ছিন্নভাবে সাজানো থাকে? আমি তোমার প্রশ্নটা বুঝতে পারিনি, আবার ধীরে ধীরে বলো। লাইসোজোমে কোষের যে এখন বলো, লাইসোজোমে কোষের মানে লাইসোজোমে সাইটোপ্লাজমে হ্যাঁ কিভাবে সাজানো থাকে, বিচ্ছিন্নভাবে নাকি মানে বিচ্ছিন্নভাবে সাজানো থাকে নাকি সমানভাবে সাজানো থাকে? কি বলছেন বুঝুন কথা এখন বুঝলাম। লাইসোজোমটা সাইটোপ্লাজমে কিভাবে থাকে তুমি বলতেছো? নিষ্ক্রিয় অবস্থায় থাকে প্রথম, জি ম্যাম। অ্যাক্টিভ অবস্থা থাকে না, নিষ্ক্রিয় অবস্থায় ঘুরে বেড়ায়। যখন প্রয়োজন হয় তখন সে অ্যাক্টিভ হয়, প্রয়োজন ছাড়া সে অ্যাক্টিভ হবে না। এমনি কি ম্যাডাম নরমালি সে ডিসেবল থাকে সবসময়? হ্যাঁ নরমাল সে হচ্ছে নিষ্ক্রিয় হিসেবে এরকম ঘুরে বেড়ায়। কিন্তু যখনই ওই সাইটোপ্লাজমের পিএইচটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজম যখন সাথে কমে যাচ্ছে, তখন এই লাইসোজোম গুলো অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা আমার সময়টা মনে হয় শেষ, আরেকজন হাত তুলে রাখছো, আমি প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, কার কোনো প্রশ্ন থাকে করবা, তার আগে থেকে আমি বিদায় নিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কথা বলতে বলতে টাইম লাইন কেটে যেতে পারে। আচ্ছা কার কি প্রশ্ন আছে বলো এরপরে। ম্যাডাম লাইসোজোমের জন্য তো মানে না না খাওয়ার ফলে মানুষ মারা যায়, মানে ম্যাডাম কোষগুলা মানে বক্ষণ করে থাকে। ম্যাডাম মানুষের শরীরে তো অনেকগুলা কোষ মানে আছে প্রচুর পরিমাণ, কিন্তু এটা কি একটার পর একটা কাজ করতে থাকে মানে কি নাকি এটা একসাথে এমন না কাজ যে করে? একসাথে সবগুলো একসাথে কাজ করা শুরু করে। তোমার হাতের একটা কোষের লাইসোজোমের মাথা খারাপ হওয়া তার মানে কি তোমার পুরা শরীরের সবগুলা কোষেই তো একই অবস্থা হচ্ছে। তুমি খাবার মানে খাচ্ছ না, তোমার প্রত্যেকটা কোষেরই তো একই অবস্থা, সবগুলা কোষেই তোমার মানে পিএইচ লেভেল কমে গেছে, দেন সবাই অ্যাক্টিভ হয়ে গেছে। ম্যাম সবগুলা কোষ একসাথে মানে ঢুকবে? হ্যাঁ সবাই একসাথেই হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আছে, যেমন কেউ যদি তোমার মাথার পিছনে এসে ফুটা করে তুমি মারা যাচ্ছ, বা কেউ যদি বুকে ছুরি বসায় দেয় সেটা মারা যাচ্ছ। বুঝতে হবে যে কিছু ইম্পর্টেন্ট জায়গার কোষের যে লাইসোজোম গুলো আছে সেখানে অ্যাটাক হয়েছে, তখন মানুষটা মারা যাচ্ছে। তবে সেটা তুমি জি প্রশ্ন করতে পারতা যে সর্বোচ্চ কতদিন পর্যন্ত মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে, সেটার একটা উদাহরণ হচ্ছে ম্যাডাম এর জন্যই বলছি যে রানা প্লাজার যে ছিল, কাহিনীতে ছিল মনে আছে, রেশমা রেশমা 7 দিন না 10 দিন কতদিন ছিল আমার 17 টাইমটা দিন মনে নাই, মানে ও 17 ততদিন দিন পর্যন্ত বেঁচে ছিল। তার কারণটা কি ছিল? তার কাছে পানি ছিল, অল্প 1 বোতল পানি ছিল। বুঝতে পেরেছো? ও হচ্ছে মিরাক্কেল কেন বলা হচ্ছিল, এই জন্য বলা হচ্ছিল কারণ এতদিন কেউ বেঁচে থাকে না, কারণ তার আগেই মারা যায়। জি ম্যাডাম, বুঝতে পারছি, ধন্যবাদ। পড়া হচ্ছে তো? আচ্ছা এরপরে জি আর দাদা আর নাই? আচ্ছা তাহলে ক্লাসটা এখানে শেষ করলাম, যেহেতু আর নাই। আল্লাহ হাফেজ। এটা দেন দাদা।